স্নিগ্ধ বিষ। লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৩৩। রুমভর্তি ফুলের কড়া সুবাস। গোলাপ আর রজনীগন্ধায় মালায় সাজানো বিছানাটা কোনো নববধূ লাজুক স্বপ্নের মতোই সেজে আছে। সেই ফুলের বিছানায় বসে আছে ইকরা। পরনে ওর টকটকে লাল বেনারসি, গা ভর্তি গয়না আর চোখে মুখে কালা আদা কৌতুক তার। সচরাচর বাসরাতে মেয়েদের এমন আড়ষ্ট বা জড়সড় হয়ে থাকার কথা, ইকরার মধ্যে তার লেশমাত্র নেই। সে বরং দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন ধ্রুব আসবে। বেশ কিছুক্ষণ মুহূর্ত কাটার পর দরজা খুলে রুমে ঢুকে ধ্রুব। তার চোখে মুখে ক্লান্তির চেয়েও বিরক্তি বেশি স্পষ্ট। ইকরার দিকে এক নজর তাকিয়ে সে মুখ ফিরিয়ে নেয়। এই সুসজ্জিত বিছানা আর বধূবেশে বসে থাকা ইকরা, সবকিছুই তার কাছে অর্থহীন। ধ্রুব সোজা আলমারির দিকে যায়, নিজের শেরওয়ানি আর পাঞ্জাবি খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে। তারপর একটা টি শার্ট আর ট্রাউজার পরে শুয়ে পড়ার প্রস্তুতি নিতে থাকে। ইকরা সব দেখছে। ধ্রুবর এই হাব ভাব দেখে সে মনে মনে হাসে। সে তো জানে এমনই হবে। সবার মতো রোমান্টিক বাসর এই জন্মে তার কপালে নেই। ধ্রুব আলমারি থেকে একটা বালিশ আর কাঁথা বের করে বগলে চাপে, তারপর বিছানায় বসে থাকা ইকরার দিকে ঘুরে দাঁড়িয়ে চরম নিষ্প্রিয় গলায় ঘোষণা করে, তোকে মা আমি বউটাও মানি না। তুই তোর মতো বিছানায় থাক, আমি সোফায় গেলাম। স্বামীর মুখে বাসরা তেমন প্রত্যাখ্যান শুনতে কিন্তু ইকরা কি কাঁদছে? একদমই না। উল্টো ধ্রুবর কথা শুনে সে খিলখিল করে হেসে ওঠে মনে মনে। ধ্রুবর এই বউ না মানার ডায়লগটা তার কাছে কোনো জোকসের চেয়েও কম কিছু মনে হয় না। ইকরার কোনো ভাবান্ত না দেখে নিজের স্মার্টফোনে ধ্রুবর দিকে বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলে, বউ তো মানবি না জানি, তুই তো একটা আস্ত হারামি। যা, এত কষ্ট করে সেজেছি, মেকআপ করেছি, আর সুন্দর করে কয়েকটা পিক তুলে দিত। ধ্রুবর চোখ কপালে উঠে যায় এ শুনে। সে তো ভেবেছিল ইকরা হয়তো সিন ক্রিয়েট করবে, কান্না করবে, কিন্তু এ তো উল্টো ছবির আবদার করছে। বিরক্তি নিয়ে এগিয়ে গিয়ে সে ইকরার হাত থেকে ফোনটা ছো মেরে নেয়। ধ্রুব আরো কর্কশ গলায় বলে, পোজ দে। ইকরার সঙ্গে সঙ্গে মিষ্টি করে সে পোজ দেয়, কখনো চিবুকে হাত রেখে, কখনো শাড়ির আঁচল ঠিক করে নিয়ে। ধ্রুব অনিচ্ছা সত্ত্বেও খসখস করে ৪-৫টা ছবি তুলে দেয় ইকরার। তারপর ফোনটা ইকরার হাতে গুজে দিয়ে জানতে চায় আর কিছু। ইকরার ফোনের স্ক্রিনের ছবিগুলো জুম করে দেখতে দেখতে বলে, হ্যাঁ, আরেকটা জিনিস জানার আছে। ধ্রুব ভুরু কুচকে তাকায়, কি? ইকরা এবার ধ্রুবর দিকে হাত বাড়িয়ে দেয়, যেমন ভাবে পাওনাদাতার পাওনা চাইছে। তার বাড়িয়ে দেওয়া হাত দেখে সে বলে, আবার আমার সালামি দাও। সেগুলো আমার পক্ষের আত্মীয়রা তোমায় দিয়েছে। টাকার কথা শুনে ধ্রুবর মেজাজ আরো বিগড়ে যায়। ও দাঁতে দাঁত চেপে বলে, ও তো সালামি পেয়েছিস, তোরগুলো দে সালামি, যেগুলো তোকে আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে। ইকরা মুখ বাঁকিয়ে তার ছেলের সুরে জবাব দেয়, ব্যাংক দেওয়া হয়েছে। তোমার পক্ষের আত্মীয়রা এত কিপটা কেন রে? মাত্র 25,000 টাকা উঠেছে এই দিক থেকে। বলে সে বালিশের নিচ থেকে টাকার একটা ছোট্ট বান্ডিল বের করে দেখায়, তারপর ঝাটকা দিয়ে বলে দাঁড়ায়। ধ্রুব অপমানটা গায়ে মাখে না, বরং পাল্টা তার ছেলে ছুঁড়ে বলে, ওরে বাবারে, তোমার আত্মীয়রা মনে হয় সব মহান দানবীয়। আমার মাত্র 40,000 উঠেছে, আর এগুলো আমি তোকে দিব কেন? ওগুলো আমাকে দিয়েছে। ইকরার এমন কথায় কোমরে হাত বেঁধে তর্ক নেমে পড়ে। সে ধ্রুবর চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আমাকে যখন তুই বই মানিস না, তাহলে তুই আমার আত্মীয় টাকা নিবি কেন? দে টাকা, দে আমার সালামি দে। ধ্রুব বুঝতে পারে যুক্তিতে এখন আর পারা যাবে না। সে বিরক্তি নিয়ে হাত নেড়ে বলে, সর এখান থেকে, এই সালামি আমার, তোরে দিমু কেন? যা হারামজাদি। বলে ধ্রুব আর এক মুহূর্ত দাঁড়ায় না। বালিশ আর কাঁথা বগলে চেপে গটগট করে সোফার দিকে চলে যায়। ধপাস করে শুয়ে পড়ে সোফায়, যেন ইকরার ছায়া থেকেও সে দূরে থাকতে চায়। ইকরা কিছুক্ষণ ধ্রুবর যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলে যায়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। বাসরাটা হয়তো ফুলের মতো কোমল হলো না, কিন্তু ইকরার কাছে এই ঝগড়াটা উপভোগের যোগ্য মনে হলো। ইকরা ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ায়। রাত্রের চতুর্থ প্রহর চলমান। শিকদার কুঠুরিতে চলছে মহা উৎসবের প্রস্তুতি। বিশাল ডেকচিতে ফুটছে আগামীকালকের অনুষ্ঠানের জন্য শাহী খানা। বাতাসে ভাসছে ঘি আর মশলার শোভনীয় সুবাস। কিন্তু এই সুগন্ধি ধোঁয়ার আড়ালে কুঠির উঠোনের এক অন্ধকার স্যাঁতসেঁতে কোণে বাতাস ভারী হয়ে আছে।
পচা মাংস আর জমাট রক্তের উদ্ভট গন্ধে। সেখানে মুখোমুখি বসে তৌসির আর রুদ্র। তাদের সামনে দাঁড়িয়ে আছে দুটো সদ্য কাটা নরমুণ্ড। মাথার ভেতরে পচন শুরু হয়েছে, কড়া মগজগুলো কালচে রং ধারণ করেছে, মাথার ভেতরে পচতে শুরু করেছে, মগজ কালচে হয়ে থকথকে হয়ে গিয়েছে। ওরা কোনো ঘৃণা ছাড়াই খালি হাতে সেই পিচ্ছিল মগজগুলো খামচে ধরে বের করে আনছে টেনে টেনে খুলি থেকে। ওদের আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ছে চকচকে তরল, যা শত শব্দ জমা হচ্ছে একটা পুরনো প্লাস্টিকের বালতিতে। মগজগুলো বের করা হলে শেষ হতেই রুদ্র একটা ভারী হাতুড়ি দিয়ে আঘাত হানে খুলিগুলোর ওপর। মটমট শব্দ করে কংক্রিট ভাঙার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মানুষের শক্ত হাড়। সেই হাড়গুলো আর মগজগুলো ওরা নির্লিপ্তভাবে ভরে নেয় বালতিতে। কাজ শেষ করে রুদ্র উঠে দাঁড়ায়। তার হাতে পোশাকে লেগে আছে মগজের কোনা। সে বালতিতে হাতটা নিয়ে নিচু করে ভারী গলায় বলে, তৌসির ভাই, চলো তাহলে মালটা দিয়া কামটা সাইরাহি। তৌসির রক্তমাখা হাত ধুতে ধুতে উঠে দাঁড়ায়। কণ্ঠে ঠান্ডা কিন্তু স্বাভাবিকতা নিয়েই বলে, চল, পরে আবার বাড়িতে যাওয়া লাগবো। তোর ভাবির একারাই খাইছি। কুটিরের জীর্ণ মেঝে তলে লুকানো এক গুপ্ত প্রকোষ্ঠ। তৌসির আর রুদ্র সেই পাতাল মুখের কাছে এসে দাঁড়ায় বালতি নিয়ে। কপাটের পাল্লা সরাতেই এক ঝটকায় ভাবসা গন্ধ আর জমাট বাঁধা রক্তের উৎকণ্ঠ আসে। গন্ধে নাসারিন্দ আঘাত আনে। স্যাঁতস্যাঁতে অন্ধকার সিঁড়ি বেয়ে ওরা নেমে যায় মাটির গভীরে জোড়কে এক গোপন নরকে। আবছা ছায়ার আড়ালে দাঁড়িয়ে আছে অতিকার তিনটি লোহা পিঞ্জর। খাঁচার ওপাশে অবস্থিত ফুসকের তিনটি দানবাকার অবয়ব, আর তারা হলো তৌসিরের পোষা নরখাদক। ওরা লালস ক্রিয় নরক এবং তৌসিরের জিঘাংঘা চরিতার্থ আর জীবনান্ত হাতিয়ার। একাদা মানুষ থাকলেও এখন তারা আদিম ক্ষুধা আর পার্শ্ববিক মূর্তি প্রতীক। তাদের অন্ন জল তুচ্ছ, চাই চক্ষু, ঘিলু আর গলিত পচা মাংসের অবশিষ্ট অংশ। রুদ্র হাতের বালতিটা কাত করে সেই জংধরা ফ্লিডিং পাইপের মুখে মগজ হারার থকথকে মাংসের পচা অংশের বিভৎস পলপল শব্দে নর্দমার মতো খাঁচের ভেতর দিয়ে গড়িয়ে পড়তে থাকে। খাবারের ঘ্রাণে খাঁচাবন্দি প্রেতাত্মাগুলোর মতো শুরু করে দেয় পৈশাচিক তাণ্ডব। খাবারের গন্ধে মুহূর্তেই খাঁচার ভেতরে শুরু হয় পৈশাচিক উন্মাদনা। নরখাদকগুলো পশুর মতো চার পায়ে চেয়ে ঝাঁপিয়ে পড়ে যেন খাবারের ওপরে। নিস্তব্ধ ঘরটার ভেতরে হাড় চিবানোর হরহির শব্দ, কুরকুর শব্দ। তৌসির ভাবলেশীন চোখে তাকিয়ে থাকে এই বিভৎস ভোজের দিকে। খাঁচার ভেতর এক একটা অবয়ব বোধহয় দুঃস্বপ্নের জীবন্ত রূপ। প্রথমজন, যাকে সীমান্তের ওপার থেকে পাচার করে আনা হয়েছে, তার একটা চোখের কোটর সম্পূর্ণ ফাঁকা, ভেতরটা ধগধগে ঘায়ের মতো। সেখান থেকে হয়তো এখনো চুয়ে চুয়ে পুঁজ পড়ে। দ্বিতীয়জনের অবস্থা আরো করুণ। তার কান দুটো গোড়া থেকে এমনভাবে কাটা হয়েছে যেন দুটো কালো গহ্বর দেখা যায়। তবে তৃতীয়জনের চেহারা সবচেয়ে ভয়াবহ। তার চোখে একদম কান পর্যন্ত ফোড়া। মাথায় চিবানোর সময় যেন মাড়ি আর দাঁত গুলো বেরিয়ে আসে তার বিকৃত হাসির মতো। এদের কারোরই শরীরে চামড়ার স্বাভাবিক রং নেই। ধুলো, ময়লা, রক্ত জমাট বেঁধে আস্তরণ হয়ে উকি দিচ্ছে যেন অসংখ্য দাগের ক্ষত। তৌসিরের দেওয়া চাবুকের আঘাত আর নির্যাতনের চিহ্নগুলো শৈলগুলো দগদগে করেছে, কিন্তু সেদিকে ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। সমস্ত যন্ত্রণা ভুলে ওরা এখন মত্ত, মানুষের হাড় চিবানো মজ্জা শুষে নেওয়াতে। তৌসির আর রুদ্র কিছুক্ষণ সেখান থেকে তারপর বাড়ির উদ্দেশ্যে পথ ধরে। তৌসির বেশ দ্রুত হাঁটছে বাড়ি যাওয়ার জন্য। তৌসিরের এত তাড়াহুড়ো করতে দেখি রুদ্র বলে, এত তাড়া কিসের তোমার? আস্তে আস্তে হাঁটো না। তৌসিরের অস্থির গলায় জবাব দেয়, তারা আছে রে তারা। আমার বউ যে খান্নাইশ, যদি দেখে ঘুম ভাঙা উঠা আমি নাই, তাহলে আমার লুঙ্গি খুইলা নিব। রুদ্র মুচকি হেসে ওঠে। এমন রূপকথার মতো গল্প কিবার হবে? তৌসিরের মতো বাঘ বইয়ের ভয়ে ডরে মরে। রুদ্র কৌতূহল নিয়ে প্রশ্ন করে, আচ্ছা তৌসির ভাই, বউরে কেন সবাই ভয় পায়? বউরা কি এতই ভয়ঙ্কর হয়? তৌসির গম্ভীর মুখে বলে, বউ হইলে ভয় পাওয়ার চিজ, বউ মানে আতঙ্ক। রুদ্র আতকে উঠে বলে, তাহলে তো বিয়া করুম না আমি। এত বড় আতঙ্ক নিয়ে বাঁচা যায় না। তৌসির এবার একটু নরম স্বরে রুদ্রকে বলে, বউয়ের মত যেমন আতঙ্ক, তেমন
তেমন চমৎকারও বটে। চোখের শান্তির জন্য হইলেও একটা বউ ঘরে থাকা দরকার। তাহলে তুমি বলতে চাচ্ছ বিয়ে করা মন্দ না? মন্দ না, যদি খান্নাস কপালে না জুটে। এদিকে নাজা জায়নামাজে বসে আছে। ফজরের নামাজ শেষে ঘুম থেকে উঠে তৌসিরকে না দেখে সে ভীষণ ভয় পেয়েছিল। সিমরানকে চিনে ধরার পর থেকে নাজা একা থাকতে মনে মনে খুবই ভয় পায়। ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ তাকে অনুসরণ করছে। এক অজানা আতঙ্ক যেন নিস্তেজ করে পড়ে তাকে। পুরো ঘর জুড়ে সে একা, মনের ভেতর জিনের আতঙ্ক। অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে অজু করে তাহাজ্জুদের নামাজে বসেছিল। তৌসির তো তাকে একটাবার বলে যেতে পারতো এই লোকটা এমন কেন, এত রাতে সে কোথায় গেল। নাজা মনে বারবার একটাই প্রশ্ন উকি দিচ্ছে। সে নিশ্চিত কোনো বেগানা নারীর কাছে গেছে, কিন্তু পরক্ষণে নাজা সেটা মানতে চায় না। তৌসির এমন নয়, তার চোখের চাহনি নাজা কখনো চরিত্রহীনের ছোঁয়া পায়নি। সে যদি তেমনই হতো তবে বিয়ের এতদিনের পরও নাজা কুমারী থাকতো না। নাজা নিজের সান্ত্বনা দেয়, তৌসির হয়তো অন্য কোনো অপকর্মে গিয়েছে। সে যেখানে ইচ্ছে যাক, তাতে নাজার সমস্যা নেই, কিন্তু বলে তো যাবে। জিনের ঘটনার পর থেকে ভয়ে সে সবসময় গম্ভীর হয়ে থাকে। একা একা রেখে যাওয়া কোন আক্কেলের কাম এটা। আরো কিছু সময় পার হওয়ার পর তৌসির ঘরে প্রবেশ করে। এই প্রবেশের করে দেখেই নাজা জায়নামাজ ভাঁজ করে আলমারিতে রাখে। এখন বাইরে ভোরের আলো পুরোপুরি ফুটে উঠেছে। পাখির কিচিরমিচির শব্দ। একদল টুনটুনি পাখি বাসা বেঁধেছে তাদের বেলকনিতে। তাদের কিচিরমিচির শব্দ কানে ভেসে আসছে। তৌসির নাজার দিকে আর চোখে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। অতঃপর অপলক দৃষ্টিতে নাজার দিকে তাকিয়ে তার দিকে এগিয়ে যায়। তৌসিরকে আসতে দেখে নাজা মাথা নিচু করে সরে যেতে চায়। তৌসিরের থেকে দূরত্ব বজায় রেখে সেই শ্রেয়। নাজার এই নীরব অভিমান দেখে তৌসির বুড়ো কোচকে জিজ্ঞেস করে, কি হইল? আমি কাছে আসলে এমন পিছায় যাও কেন? নাজা তৌসিরের মুখের দিকে মুখ ঘুরে তুলে তাকায় আর রাগ সংবরণ করে বলে, আমার সমস্যা তাই আমি দৌড়াচ্ছি। আপনার কোনো সমস্যা তাতে? তৌসির শুনে কর্কশ্বরে বলে, এই সিনাল, এমনি ফ্যাত করিস না, কাছে আয়, আদর করি একটু। তৌসিরের কথায় নাজা বিষাক্ত চোখে চেয়ে ওঠে। শরণ বলছে আমার সামনে থেকে, স্বার্থপর পুরুষ কোথাকার। তৌসির নাক মুখ কুচকে জিজ্ঞেস করে, তোর সাওয়ায় আমি কোন স্বার্থের লাগাই খুঁচা মারছি যে আমারে এই তাকমা দিলি? নাজা এবার ঝাঁজ ছেড়ে বলে, তো কি বলবো আর, এই জিনের জন্য ভয়ে থাকি, তারপরে আপনি কোন বিবেকে আমরা একা রেখে যান? তৌসির অভিমানের কারণ শুনে মেকি হেসে হাত বাড়িয়ে নাজার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের কাছে টেনে আনে। তারপর তার কপালে কপাল ঠেকিয়ে বলে, তোর এই কথা সরাসরি কস না কেন? কইলেই তো আমি বুঝি, আমি তোর জামাই। তোর যখন যা মন হইব আমারে ফট করে কইয়া দিবি। এত জিলাপির মতো পেঁচাস কেন? পেছন চুদাইস কেন সিনাল? তৌসিরের মুখে এমন মধুর বাণী শুনে নাজার বিতৃষ্ণা নিয়ে গেল। নির্লজ্জের মতো গালিগালাজ করছেন কেন? লজ্জা শরম নেই? না নাই, জন্মের সময় কাপড় ছাড়ে জন্মাইছি, তাই লজ্জা নাই? এটা বলে তৌসির নাজাকে আর কিছু বলার সুযোগ দেয় না। তার নরম ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। না যাওয়ার বাধা দেয় না, আবেশে চোখ বুজে নেয়। তারপর নরম গালে তৌসিরের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ গেঁথে যায়। তৌসির দাড়ি সবসময় ক্লিন শেভ করে বলি নাজা বারবার এমন খোঁচা খোঁচা দাড়ির আঘাত সইতে পারে না। তৌসির নাজার ঠোঁটে আঁচড়ে ধরা অবস্থায় অত্যন্ত ধীর হাতে তার কামিজের ধারে নামিয়ে দেয়। এরপর বক্ষ বন্ধনীর ফিতে সরিয়ে নাজার উন্মুক্ত কাঁধ গলায় নিজের মুখ এনে পরঙ্গর চুমু খায়। তৌসিরের তপ্ত কণ্ঠ যখন নাজার কোমল গিব্বায় ঠেকে যায়, নাজা মুহূর্তে স্থির হয়ে যায়। তার শরীরের প্রতিটি স্নায়ু এক অদ্ভুত বিদ্যুৎ তরঙ্গ বয়ে যাচ্ছে যেন। সে ধীরে ধীরে চোখ বুজে ফেলে এক অবনীয় অনুভূতি সে নিজের অন্তরে বন্দি রাখতে চায়। এক অজানা শিহরণ তার শির দ্বারা বেয়ে নেমে যায়, আর সে অনুভব করছে তৌসিরের নিঃশ্বাসের উষ্ণতা। নাজা চোখ বুজে তৌসিরের কোমরে দু হাত রেখে তার পাঞ্জাবি খামচে ধরে জোরে শ্বাস নেয়। তৌসির ভেবেছিল নাজা হয়তো তাকে সরিয়ে দেবে, কিন্তু সে তা করে না, বরং ধরতে পারে না। অনুমতি যখন পেয়েছে তখন বাধা কিসের? আজ এই অবলীলাই না হয় অবহেলা আর দূরত্বের সমাপ্তি ঘটবে। এই সিদ্ধান্তে পৌঁছে তৌসির নাজার কানে পৌঁছে ফিসফিস করে বলে, কামিজটা খুলে নেই কই তরি? তৌসিরের এই প্রশ্নে নাজার শরীরের লোম খাড়া হয়ে যায়। এই অনুভূতি একেতেই এক এক রকম, অন্যরকম। ভয়ে লজ্জায় তার সংকোচন বুক ধরফর করে ওঠে।
নাজার মনে এক ঝলক তপ্ত হাওয়া আচমকা তার শরীরে বিদ্যুৎ খেলে দিয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসতে কেন জানি খানিকের জন্য লজ্জার আবেশে নাজার দুগাল রক্তিম হয়ে উঠল, ঠিক যেমন গোধূলি আলোয় সূর্য বিদায় জানানোর সময় রাঙা হয়ে ওঠে। নাজা নিজেকে সংযত করে তৌসিরের কথার জবাবে মাথা নেড়ে উত্তর দেয়, খুলে নিন। তৌসির হেসে ওঠে এই উত্তরে, সে পরম তৃপ্তি পায়। বিয়ের এতদিন পর আজ নিজের মতো করে পাবে এই আনন্দে সে কোথায় রাখবে, কোথায় যে এই আনন্দ। তৌসির যখন আলিঙ্গনে আরো এক ধাপ এগিয়ে যাবে তখনই খোলা দরজায় চৌখাটে এসে দাঁড়ায় তাদের রোমান্সের দুশ্মন, অর্থাৎ বিবিজান। উনি দাঁড়িয়ে তৌসিরকে আওয়াজ দেয়, তৌসির বাইরে আয়, পরে বলল গিয়ে লটকালটকি করবি। তৌসির এইটুকু শুনে স্তব্ধ হয়ে যায়। দীর্ঘদিনের জমানো উষ্ণতা ঝাড়তে নিচ্ছিল সে, এই মুহূর্তে বুক ধকফক করে ওঠে। টানাটানি হাওয়ায় বন্ধ হয়ে যায় আওয়াজ। তৌসির স্তব্ধতা কাটিয়ে নাজার কামিজটা পুনরায় তার কাঁধে তুলে নিয়ে ফিসফিস করে বলে, যা এখন, পরে না হয় একা চলমান দায়িত্বে। নাজা তৌসিরের কোমর ছেড়ে দেয়। তৌসির নত দৃষ্টি বিবিজানের চলে যায়। নাজা তার দিকে তাকায় না আর। তার মনে থাকে তৌসিরের কাছে সে মূল্যবান নয়। তৌসির তার সঙ্গেও পানার জন্য মোটেও আকুল না। নাজা কি করবে সে জানেই না, মেনে নিতে চায় না ধ্বংস হয়ে যেতে চায়। সে তৌসিরের নিজের নিয়তি ভেবে মেনে নিয়েছিল, ভেবেছিল তৌসিরের সাথে সাধারণ একটা সংসার শুরু করলে হয়তো তা তালহা ভাইয়ের নামটা মিঠা বেদনায় ভুলে যেতে সক্ষম হবে। কিন্তু তৌসিরের সেই সিদ্ধান্ত তাকে শান্তি দিল না। নিজের অনিচ্ছায় সে তৌসিরের কাছাকাছি যাচ্ছিল, এ ভেবে যে ঘৃণার থেকে না হয় একটু ভালো লাগা জন্ম নিক। মহাপ্রলয়ের অন্যায় ভালোবাসা না হয় একটুখানি তো হোক, তা তবে বোধহয় সম্ভব না। নাজা দীর্ঘশ্বাস ছেড়ে ঘরে চারদিকে তাকায়। নিজেকে বোকা বোকা ভাবনাগুলোর জন্য নিজেরই বড্ড তুচ্ছ মনে হতে থাকে তার। সে ঠিক করে সে আর তৌসিরের কাছে যাবে না। তার স্বাদ মিটে গেছে। নিজেকে খুব বেহায়া মনে হচ্ছে তার আজ। নাজা বুঝলো তার আসল কোনো গতি নেই। যাকে আপন ভাবে সে তাকে এভাবে অবহেলা করবে, তাচ্ছিল্য করবে। দীর্ঘশ্বাস ছেড়ে অন্যটা গায়ে টেনে নিয়ে নাজা বিছানা গোছাতে শুরু করে। অন্যদিকে বিবিজান তৌসিরকে ডেকে আনলো। তার মনটা নাজার কাছে পড়ে আছে, এতদিন এইটুকু সুযোগ পেল আর সবকিছু পাওয়ার আগে বিনষ্ট হয়ে গেল। বিবিজান তৌসিরকে নিয়ে নিজে কুঠিরে যান, একদম মাফিয়া এসে তাদের সাথে সাক্ষাৎ করতে। মাফিয়াদের সাথে আলাপ আলোচনা শেষে তৌসির বাড়ি ফিরে এসে রুমে নাজা নেই। তৌসির হতাশ হয়ে বিছানায় বসে পড়ে, তারপর পা ঝুলিয়ে বিছানায় শুয়ে তিক্ত স্বরে বলে, সবার কাম বইয়ের লাগে একটু ঘষাঘষিও করবার দেয় না, বগা। এটা বলেই তৌসির শুয়ে পড়ে। কিছুক্ষণ পর নাজা রুমে এসে রং চা নিয়ে প্রবেশ করে। বিবিজান তাকে চা দিয়ে তৌসিরের কাছে যেতে বলেছিল বলেই সে এলো। তৌসির বিছানায় ছন্নছাড়া হয়ে শুয়ে থাকতে দেখে সে এগিয়ে পাশে দাঁড়ায় এবং বলে, এই নিন, চা খেয়ে নিন। এতটুকু বলেই চাটা খাটপাশের ওপর রেখে চলে যেতে উদ্যত হয়। চলে যেতে যেতে দেখে তৌসির তৎক্ষণাৎ উঠে বসে নাজার ওনার কোণ টেনে ধরে তাকে আটকায়। নাজা থেমে গিয়ে বিরক্তি নিয়ে ঘাড় হেলিয়ে তৌসিরের দিকে তাকায়। বিতৃষ্ণা নিয়ে শুধায়, কি হলো? তৌসির উঠে দাঁড়ায়। নাজার ওনার কোণ আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে তার নিকটে এগিয়ে এসে বলে, আমার কাছে আসো, বসো না একটু। এখন এসব বিরিং করতে পারবো না, রান্নাঘরে অনেক কাজ, ছাড়ুন। এটা বলে নাজা ঝাড়ি মেরে ওড়না টেনে নিয়ে যেতে চাইলে তৌসির পেছন থেকে ডেকে ওঠে, এই সিনাল, কই যাস? একটু কাছে আয় না কৈতরি। তৌসিরের মুখে গালি শুনে নাজা থেমে যায়। তার দিকে ফিরে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে ওঠে, এখন কিন্তু আমার শরীর জ্বলছে তৌসির। তৌসির নাজার এ কথার জবাবে টিটকারি মেরে জবাব দেয়, জ্বলবই তো, যেই শরীর জামার ছোঁয়া থাকে না সেই শরীর তো জ্বলবই, জইলা সারখার হইয়া যাইব। এমন যুক্তি শুনে নাজা তাতে দাঁত চেপে তৌসিরের দিকে কটমট করে তেড়ে আসতে বলে, আপনার মুখ আমি ছিঁড়ে নিব, খবিস ইতর অভদ্র পুরুষ, লজ্জা করে না বউকে এভাবে গালিগালাজ করতে? নির্লজ্জ পুরুষ। এই সুযোগে তৌসির নাজার দিকে এগিয়ে যায়, তার রক্তিম মুষ্ঠদ্বয় আঁকড়ে ধরে। ব্যাস, নাজার মুখের বুলি হারিয়ে যায়। তৌসিরের কোমরে হাত রেখে তার ঠোঁটে একের ওপর এক চুমু খেতে থাকে। নাজা তৌসিরকে বাধা দেয় না, তবে সায়ও দেয় না। সে নিথর হয়ে দাঁড়িয়ে আছে তৌসিরের তৃপ্ত হওয়া অপেক্ষায়। আর সে তৌসিরকে সঙ্গ কখনোই দিবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।